আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ক্লাস 11 ম্যাথ সেকেন্ড পেপার এক্সারসাইজ 5.2 লেকচার 4। শিক্ষার্থীরা, আজ আমরা একটা ম্যাথ করব তোমাদের বই থেকে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং ম্যাথটা একটু বড়, কিন্তু ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। এই জন্য ম্যাথটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে। শিক্ষার্থীরা দেখো, আমি তোমাদের বই থেকে ম্যাথটা লিখে রেখেছি, তোমরা খেয়াল করো সবাই। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ তোমাদের বই থেকে 4-এর 1 নাম্বার ম্যাথ। তোমাদের বই থেকে 4-এর 1 নাম্বার ম্যাথটা সবাই দেখতে পাচ্ছ। দেখাও যে এত এর বিস্তৃতিতে x⁴ এর সহগ হচ্ছে এটা। তো আমাদেরকে দেখাতে হবে এটা। তো শিক্ষার্থীরা, এই ম্যাথটা বোঝার জন্য তোমাদেরকে আগে আরও কিছু ব্যাপার বুঝে নিতে হবে, তারপরে আমরা ম্যাথটা শুরু করতে পারবো। সুতরাং তোমাদেরকে আরও অন্য কিছু আগে বুঝে নিতে হবে, তারপরে ম্যাথ শুরু করা যাবে। তো চলো আমরা সেই জিনিসটা আগে বুঝে নিই। সবাই খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে পাওয়ারটা কিন্তু -½ এখানে পাওয়ারটা হচ্ছে -½ অর্থাৎ পাওয়ারটা হচ্ছে মাইনাস চিহ্ন। তো পাওয়ার যদি মাইনাস চিহ্ন হয় সেক্ষেত্রে একটা সমস্যা আছে, আর পাওয়ার যদি প্লাস চিহ্ন থাকে তাহলে সমস্যাটা নাই। তো পাওয়ার প্লাস থাকলে কি সুবিধা আর পাওয়ার মাইনাস থাকলে কি অসুবিধা, এবং সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এই সংক্রান্ত কিছু কথাবার্তা আমি এখন বলার চেষ্টা করি। সবাই ভালো করে শোনো। তাহলে আমরা এই ম্যাথটা একটু পরে শুরু করব। প্রথমে আমরা এই কথাগুলো আগে বলে নিই। ওকে, তাহলে সবাই এনসিআর এই সম্পর্কে তোমাদের সাথে আগে অনেক কথা হয়েছে। এনসিআর এই সম্পর্কে তোমাদের সাথে অনেক আগেই কথা হয়েছে যে এনসিআরের দুইটা ফর্মুলা আছে। একটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল, নিচে n-r ফ্যাক্টোরিয়াল, এবং সাথে আছে r ফ্যাক্টোরিয়াল। এটা ছিল এনসিআরের একটা ফর্মুলা। এই ফর্মুলা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে আগে। তো শিক্ষার্থীরা, এই এনসিআরের আরও একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা আসলে এই যে এনসিআর যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু মূল আলোচনা হচ্ছে ফার্স্ট পেপারের সমাবেশ অধ্যায়, ম্যাথ ফার্স্ট পেপারের সমাবেশ অধ্যায়। আমরা যখন ওটা পড়াবো তখন এই এনসিআর জিনিসটা বা এই সংক্রান্ত সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব ফার্স্ট পেপারের সমাবেশ অধ্যায়ে। তো এই মুহূর্তে আমরা কিন্তু কোনো কিছু নিয়ে, এই যে এনসিআর এই জাতীয় কোনো কিছু নিয়েই কিন্তু বিস্তারিত আলোচনা করতেছি না। শুধু এনসিআরের সূত্রটা তোমাদেরকে আগেও লিখে দিয়েছিলাম, তোমাদের এটা মনে আছে সবার। তো শিক্ষার্থীরা, এই এনসিআরের আরও একটা সূত্র আছে, যেটার ব্যাখ্যা বিশ্লেষণ আমি এখন দিচ্ছি না। যেটার ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা ওই সমাবেশ অধ্যায়ে পাবে। যখন আমরা ওইটা করাবো তখন ব্যাখ্যা দিব। আপাতত আমি সরাসরি লিখে দিই, এনসিআরের আরও একটা সূত্র আছে, সেই সূত্রটাও তোমরা সরাসরি লিখে নিবে আপাতত এবং মনে রাখবে। আর পরবর্তীতে সমাবেশ অধ্যায়ে যে এর ব্যাখ্যা পাবে। আর এখন ব্যাখ্যা দিতে গেলে, যেহেতু আমি বললাম যে এই ম্যাথটা আমরা শুরু করব, এই ম্যাথটা এমনিতেই অনেক বড়। সুতরাং আমি যদি আবার এই সূত্রের ব্যাখ্যাতে চলে যাই, যেটা কিনা এই অধ্যায়ের না, যেটা কিনা অন্য অধ্যায়ের ব্যাখ্যা, তাহলে ক্লাসটা আরও বড় হয়ে যাবে। সো আমি ব্যাখ্যায় যাচ্ছি না, তোমরা সরাসরি মনে রাখবে এনসিআরের আর একটা সূত্র, n × n-1 n-2 n-r+1 ডিভাইড r ফ্যাক্টোরিয়াল। সবাইকে এই সূত্রটা সরাসরি মনে রাখার জন্য পরামর্শ দিচ্ছি, এটার ব্যাখ্যায় আমি এই মুহূর্তে যাচ্ছি না। তাহলে এনসিআরের এই সূত্র সবাই সরাসরি মনে রাখবা। আমরা এটার ব্যাখ্যা সমাবেশ অধ্যায়ে দিব ফার্স্ট পেপারে। ওকে, নেক্সট। তাহলে এখন কোশ্চেন হচ্ছে যে এনসিআর এর সূত্র কখন অ্যাপ্লাই করব উপরেরটা আর কখন অ্যাপ্লাই করব নিচেরটা। বিষয়টা হচ্ছে, যখন তুমি দেখবা যে, দেখো আমাদের যদি বিস্তৃতি যদি এরকম থাকে, যে মনে করো বিস্তৃতি হচ্ছে a প্লাস এক্স পাওয়ার মনে করো n দেওয়া আছে, a প্লাস এক্স পাওয়ার দেওয়া আছে n। ওকে, যখন তুমি দেখবা যে এই n এর মান পাওয়ার n, যখন পাওয়ার n এর মান পাওয়ার n এর মান পাওয়ার n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে,
পাওয়ার n এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে তখন তুমি NCR এর উপরের সূত্রটা ব্যবহার করবা। যদি কিনা পাওয়ার nটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে। কীরকম? উদাহরণস্বরূপ a + x পাওয়ারটা মনে করো তোমাকে দিয়ে দিলাম 17। দেখো পাওয়ার n ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবার দেখো নিচেরটা কখন ব্যবহার করবা? নিচেরটা হচ্ছে পাওয়ার n এর মান যদি ঋণাত্মক হয়ে যায়, পাওয়ার n এর মান যদি ঋণাত্মক হয় অথবা যদি ভগ্নাংশ হয়ে যায়, পাওয়ার n এর মান যদি ঋণাত্মক হয় অথবা যদি ভগ্নাংশ হয়, তখন তুমি NCR এর এই সূত্রটা ব্যবহার করবা। দেখো আমি এটা লিখেছিলাম যে সূত্রগুলো সব সমাবেশ অধ্যায় ফার্স্ট পেপার। আর কি বললাম যে NCR এর দুইটা সূত্র, এটাও সূত্র, এটাও NCR এর সূত্র, তোমরা মনে রাখবে। তো তোমরা কখন কোনটা অ্যাপ্লাই করবে? যখন পাওয়ার n ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে তখন তুমি অ্যাপ্লাই করবা এটা। আর যখন তুমি দেখবা পাওয়ার n ধনাত্মক সংখ্যা না বরং ঋণাত্মক সংখ্যা অথবা ভগ্নাংশ, তখন তুমি অ্যাপ্লাই করবা এই সূত্রটা। এখন ব্যাপারটা হচ্ছে ঋণাত্মক অথবা ভগ্নাংশ বলতে আমি কি বোঝাচ্ছি সবাই খেয়াল করো। মনে করো যে a প্লাস x এটার পাওয়ার, মনে করো এটার পাওয়ার আছে -3, এটার পাওয়ার আছে -3, তার মানে কি পাওয়ারটা ঋণাত্মক। অথবা ভগ্নাংশ a প্লাস x পাওয়ারটা আছে হাফ, ভগ্নাংশ। অথবা একসঙ্গে দুইটাই আছে, ঋণাত্মকও আছে আবার ভগ্নাংশও আছে। তো একই কথা, শুধু ঋণাত্মক থাকলে অথবা শুধু ভগ্নাংশ থাকলে অথবা একই সাথে ঋণাত্মক ভগ্নাংশ থাকলে এই সমস্ত ক্ষেত্রে তুমি NCR এর দ্বিতীয় সূত্রটা ব্যবহার করবা। আর প্রথম সূত্রটা ব্যবহার করবা শুধুমাত্র পাওয়ার যখন ধনাত্মক থাকবে। তো আসলে এটার একটা কারণ আছে, সেই কারণটা আসলে আমি যদি সংক্ষেপে বলি, বিস্তারিত আবারও বলবো যে সমাবেশ অধ্যায়ে বলবো, আমি সংক্ষেপে একটু বলার চেষ্টা করি কারণটা কি। কারণটা হচ্ছে এই যে NCR ব্যাপারটা কি আসলে। NCR ব্যাপারটা হচ্ছে আমি একটু লিখে নিই তোমাদের জন্য। ওকে শিক্ষার্থীরা, তোমরা দেখো যে NCR মানে আসলে কি। NCR মানে, এটা আমি সমাবেশ অধ্যায় থেকে বলতেছি, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বাছাই সংখ্যা। তার মানে NCR এটা মানে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বাছাই সংখ্যা। তো আমি আবারও বললাম যে এটা কিন্তু সমাবেশ অধ্যায় থেকে বললাম, এটা তোমরা এখন পুরোপুরি বুঝবা না। এখন দেখো তাহলে এই কথাটা বলার উদ্দেশ্য কি। বলার উদ্দেশ্য হচ্ছে, এখন তুমি যদি এই NCR এর জায়গায় কোনো কারণে লিখে দাও 7CR, তাহলে কিন্তু কোনো সমস্যা নাই। কেন সমস্যা নেই? কেননা তোমার কাছে 7টি বস্তু আছে, 7টি বস্তু থেকে তুমি r সংখ্যক বস্তু বাছাই করবা। কিন্তু তুমি যদি লিখে দাও -12CR, তখন এই বিষয়টা আসলে কোনো অর্থ বহন করে না। কেন? তোমার কাছে আছে -12 সংখ্যক বস্তু, আর -12 সংখ্যক বস্তু থেকে তুমি r সংখ্যক বস্তু বাছাই করবা। বিষয়টা কিন্তু আসলে মিনিংফুল হয় না। অর্থাৎ জিনিসের সংখ্যা, এই উপরের এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি বোঝায়? উপরের এই সংখ্যাটা বোঝায় মোট জিনিসের সংখ্যা বা মোট বস্তুর সংখ্যা। তো মোট বস্তুর সংখ্যা তো -12 হতে পারে না, জিনিসের সংখ্যাই তো মাইনাস হতে পারে না। সুতরাং জিনিসের সংখ্যা এটা মাইনাস হতে পারে না, জিনিসের সংখ্যা এটা ভগ্নাংশও হতে পারে না। তো সেই সেন্সে এই যে NCR যে সংকেতটা, এই সংকেতটা তুমি তখন ব্যবহার করতে পারবা যখন n এর মানটা ধনাত্মক থাকবে। যদি n এর মানটা ঋণাত্মক থাকে অথবা যদি n এর মানটা ভগ্নাংশ থাকে, তখন তুমি এই NCR এই সংকেতটাই তুমি ব্যবহার করতে পারবা না। সো এটাই ছিল আমার মেইনলি শেখানোর বিষয়। তার মানে হচ্ছে যে আমি তোমাদেরকে দুইটা ব্যাপার এখন দেখিয়ে দিই, সবাই খেয়াল করো। ওকে, আমি যদি একটু আলাদা করি উপরের এই উদাহরণ, কিন্তু এটা উপরেরটার সাথে জন্য, এটা উপরের সাথে a + x হোল টু দি পাওয়ার n, এটা আমরা আসলে বলেছিলাম সবার জন্য। আর আমরা নিচেরটা ব্যাখ্যা দিলাম যে NCR জিনিসটা কী জিনিস।
ওকে, তাহলে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখো তোমরা এই সম্পর্কে সবারই ধারণা আছে যে a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এত এর জন্য এত এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ টি আর প্লাস ওয়ান। সবাই জানো এটা সূত্র ছিল এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এবং এক্স টু দি পাওয়ার আর, এটা সূত্র ছিল এটা। তো এই এনসিআর জিনিসটা তুমি লিখতে পারবা কখন লিখতে পারবা? যদি এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন তুমি এনসিআরের এই সংকেতটা ব্যবহার করতে পারবা। যদি এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে তুমি এই এনসিআর সংকেতটা ব্যবহার করতে পারবা। তার কারণ তোমাকে আমি একটু আগেই বললাম যে এনসিআরের অর্থ হচ্ছে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করা। আর এন সংখ্যক বস্তু অর্থাৎ বস্তুর সংখ্যা কখনো মাইনাস হতে পারবে না, ভগ্নাংশ হতে পারবে না। সুতরাং যদি বস্তুর সংখ্যা এন ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, তখন তুমি এনসিআর এই সংকেতটা ব্যবহার করতে পারবা। তাহলে এখন ব্যবহার করতে পারবা না কখন? দেখো, কিন্তু যদি ওই একই এন যদি ঋণাত্মক সংখ্যা হয়ে যায় কোনো কারণে, তুমি মনে করো ম্যাথের মধ্যে দেখলা যে এনটা ঋণাত্মক সংখ্যা হয়ে যাচ্ছে, এন ঋণাত্মক সংখ্যা, অথবা তুমি দেখলা যে এনটা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। এগুলো সবই কিন্তু তুমি ম্যাথের মধ্যে দেখতে পাবা। হ্যাঁ, এন যদি ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়, তখন তুমি এনসিআর এই সংকেতটা ব্যবহার করতে পারবা না। তাহলে তখন তুমি আর প্লাস ওয়ান তম পদটা কীভাবে লিখবা? সবাই দেখো, তখন আর প্লাস ওয়ানতম পদটা আমরা কীভাবে লিখব? তখন এনসিআর এই সংকেতটা যেহেতু ব্যবহার করা যাবে না, কেননা এই সংকেতটা ব্যবহার করলে দেখতে কেমন লাগবে? এই যে দেখতে এরকম লাগবে, এনসিআর এরকম লাগবে। কিন্তু জিনিসের সংখ্যা তো এন মাইনাস হতে পারে না বা ভগ্নাংশ হতে পারে না, এবং মাইনাস সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু বাছাই করা জিনিসটা কিন্তু কোনো অর্থ বহন করে না। এই কারণে তখন তুমি এই সংকেতটা ব্যবহার করতে পারবে না। সো এনসিআর সংকেতটা তখন আর ব্যবহার করা যাচ্ছে না, যখন এন এর মান ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়ে যাচ্ছে। তখন তোমার উপায় হচ্ছে এই এনসিআর সংকেতটা ব্যবহার না করে তুমি এনসিআরের পরিবর্তে তুমি এই সূত্রটা লিখে দিবা। এই সূত্র লিখলে আর কোনো সমস্যা নেই, কিন্তু এই সংকেতটা লিখলে সমস্যা। সো যখন এই এন এর মান ঋণাত্মক বা ভগ্নাংশ হয়ে যাবে, তখন আমরা এই এনসিআর সংকেতটাকে ব্যবহার করব না, কিন্তু এনসিআরের এই সূত্র ব্যবহার করতে পারবো। সুতরাং আমরা এখন এনসিআরের পরিবর্তে এই সূত্রটা লিখে দিই। সবাই দেখো, এই যে এনসিআরের পরিবর্তে লিখে দিচ্ছি সূত্রটা, এন ইন্টু এন মাইনাস ওয়ান n minus 2 dot dot n minus r plus 1, নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। দেখো, শুধুমাত্র এনসিআর এর সূত্র লিখে দিলাম। এখন দেখো পাশে কার আছে, দেখো পাশে আছে a টু দি পাওয়ার n মাইনাস r, এটা ঠিকই থাকবে, a টু দি পাওয়ার n মাইনাস r ঠিক থাকবে। পাশে আছে x টু দি পাওয়ার r, এটাও ঠিক থাকবে। সুতরাং ঠিক আগের মতোই এনসিআর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর, সব কিছু আগের মতোই আছে। শুধু একটাই পার্থক্য, এনসিআর সংকেতটা তুমি লেখোনি। এনসিআর সংকেতটাকে না লিখে সরাসরি এনসিআরের যে একটা বড় সূত্র আছে, ওই বড় সূত্রটা তুমি লিখেছো, এটাই পার্থক্য। কিন্তু বাকিগুলো কিন্তু দেখো সবই ঠিক আছে। সো আমি আশা করি সবার কাছে ক্লিয়ার হলো যে আমরা আর প্লাস অন্তম পদ সূত্র কিন্তু একটাই। শুধুমাত্র এনসিআর সংকেতটা ব্যবহার করতে পারবো যদি এন এর মানটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকে, তখন তুমি এনসিআর সংকেতটাকে লিখতে পারবা। কিন্তু যদি কোনো কারণে এই এন এর মানটা ঋণাত্মক হয়ে যায় অথবা ভগ্নাংশ হয়ে যায়, তখন তুমি সূত্র আগেরটাই থাকবে, কিন্তু এনসিআরকে লিখতে পারবা না, এনসিআর সংকেতটাকে ব্যবহার করতে পারবা না।
এনসিআর সংকেতটাকে ব্যবহার না করে তুমি কি করবা, এনসিআর এর জায়গায় সরাসরি এনসিআর এর বড় সূত্রটা লিখে দিবা। লিখে দিয়ে দেখো পাশেরগুলো কিন্তু আবার ঠিকই থাকবে, পাশেরগুলা ঠিকই থাকবে। আর এনসিআর এর বড় সূত্র কোনটা আমি একটু আগেই সবাইকে দেখিয়ে এসেছি, এনসিআর এর এটা বড় সূত্র। এবং আমি এখানেও লিখে দিয়েছি যে এনসিআর এর এই ছোট সূত্র তুমি কখন ব্যবহার করতে পারবা, যখন এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা থাকবে তখন তুমি এনসিআর এর ছোট সূত্র ব্যবহার করতে পারবা, এবং তুমি এনসিআর এর সংকেতটাও ব্যবহার করতে পারবা, সংকেতও ব্যবহার করতে পারবা, এবং এনসিআর এর ছোট এই সূত্র ব্যবহার করতে পারবা যদি এন এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, এন এর মান যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়। কিন্তু যদি এন এর মান কোনো কারণে ঋণাত্মক অথবা ভগ্নাংশ হয়ে যায়, তোমাদেরকে দেখালাম এই যে ঋণাত্মক অথবা ভগ্নাংশ অথবা ঋণাত্মক ভগ্নাংশ, তখন তুমি এনসিআর এই সংকেতটাকেই ব্যবহার করতে পারবা না, এনসিআর এর এই সংকেতটাকেই আর ব্যবহার করতে পারবা না, সরাসরি এনসিআর এর এই বড় সূত্রটা ব্যবহার করতে হবে। ওকে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পার্থক্যটা। সুতরাং আমরা এই অধ্যায়ে একটু আগে যে ম্যাথটা দেখালাম, সবাই দেখো একটু আগের ম্যাথ, এই দেখো সবাই এখানে পাওয়ার এন ঋণাত্মক ভগ্নাংশ, সবাই দেখতে পাচ্ছ এখানে যে পাওয়ারটা দেখতে পাচ্ছ, এই পাওয়ারটা কিন্তু ঋণাত্মক সংখ্যা এবং ভগ্নাংশ একই সাথে। তাহলে যেহেতু এখানে পাওয়ারটা ঋণাত্মক এবং ভগ্নাংশ, অর্থাৎ এন এর মান, আমরা জানি পাওয়ারটাকে এন বলা হয়, আমরা জানি পাওয়ারটাকেই এন বলা হয়, তাহলে এখানে এন এর মান ঋণাত্মক ভগ্নাংশ। সুতরাং এই ম্যাথের জন্য আমরা আর প্লাস অনতম পদের সূত্র এটা লিখব না, বরং এটা না লিখে এনসিআর এর পরিবর্তে সরাসরি লিখে দিব এটা, পাশেরগুলো ঠিকই থাকবে, শুধু এনসিআর এর পরিবর্তে সরাসরি লিখে দিব এটা, যেখানে এন এর মান কি বসাবো, এন এর মান কি বসাবো, নিশ্চয়ই আমরা জানি এন কাকে বলা হয়, এন বলা হয় পাওয়ারকে। তাহলে এই অঙ্কে পাওয়ার কত আছে, সবাই দেখো অঙ্কের মধ্যে পাওয়ার আছে হচ্ছে -1/2, সো এন এর মান -1/2। ওকে, তাহলে সবাই আমরা ম্যাথটা শুরু করি। আর আমি এতক্ষণ যে ব্যাখ্যাগুলো দিলাম এই সমস্ত ব্যাখ্যায় তোমরা ক্লাসের লাস্টে আমি স্ক্রিনশট নেয়ার সুযোগ দিব, তোমরা একদম ক্লাসের লাস্টে আমি এতক্ষণ যা যা বুঝালাম সবই তোমরা স্ক্রিনশট নেওয়ার সুযোগ পাবে, তাহলে তোমরা ক্লাসের লাস্টে স্ক্রিনশট নিয়ে নিও। তো সবাই দেখো, সবাই প্রথমে লিখলাম, দেওয়া আছে এটা প্রদত্ত বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ। আমরা এখন আর প্লাস অন্তম পদটা বের করব। আর প্লাস অন্তম পদটা যদি বের করতে চাই টি আর প্লাস 1, আমরা সবাই জানি আর প্লাস অন্তম পদের সূত্র কী ছিল, আর প্লাস অন্তম পদের সূত্র কী ছিল আমরা সবাই জানি যে আমাদের মূল ব্যাপারটা ছিল এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার এন, এটা ছিল মূল ব্যাপার। আর আর প্লাস অন্তম পদের সূত্র ছিল আমরা জানি এন সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর এবং এক্স টু দি পাওয়ার আর, এটা ছিল আমাদের সূত্র। তাহলে এখন আমরা যদি একটু চিন্তা করি যে আমরা এই সূত্র প্রয়োগ করব, কিন্তু আমি কি বলেছিলাম তোমাদেরকে যে এনসিআর কথাটা তুমি লিখতে পারবে না এখানে, তাহলে এনসিআর কথাটা আমরা লিখতে পারতেছি না এন এর মান ঋণাত্মক থাকার কারণে, কিন্তু এনসিআর এর সরাসরি যে সূত্র আছে লিখতে পারবো এটা। এনসিআর এর সরাসরি সূত্র তোমাদেরকে মাত্র দেখালাম, সূত্রটা ছিল n into n-1 n-2 n-r+1 ডিভাইড r ফ্যাক্টোরিয়াল। সরাসরি লিখে দিব এটা, যেখানে আমরা এই n এর মান বসিয়ে দিব। n এর মান কত, n এর মান হচ্ছে -1/2। তাহলে সবাই ওই সূত্র অ্যাপ্লাই করো, n into n-1 into n-2 ডট ডট n -r+1, নিচে ছিল r ফ্যাক্টোরিয়াল। এটাই ছিল এনসিআর এর সূত্র, একটু আগে দেখালাম, যেখানে n এর পরিবর্তে বসিয়েছি -1/2, n এর পরিবর্তে -1/2। ওকে, পাশে কী হবে দেখো, পাশে কিন্তু এগুলো সব ঠিক থাকবে, পাশে এটাও ঠিক থাকবে, পাশে এটাও ঠিক থাকবে, শুধুমাত্র এনসিআর এর সূত্র হচ্ছে এটা। নেক্সট, এ কোনটা আর এক্স কোনটা, আমরা সবাই জানি এ হচ্ছে প্রথমটা আর এক্স হচ্ছে পরেরটা। সবাই খেয়াল করো, এখানে নিশ্চয়ই প্রথম মান 1, এটাকে নিশ্চয়ই আমরা এ বলবো। তাহলে এখন এই 1 এর পাওয়ার কত হবে, 1 এর পাওয়ার হবে n-r। আমরা জানি এই অঙ্কে n এর মান -1/2। নেক্সট, এক্স কোনটা, এক্স নিশ্চয়ই পরেরটা। দেখতে পাচ্ছি অঙ্কের মধ্যে এক্স এর জায়গায় আছে -4x, অঙ্কের মধ্যে এক্স এর জায়গায় আছে -4x। সুতরাং তোমাকেও নিশ্চয়ই এই এক্স এর জায়গায় বসাতে হবে
মাইনাস 4x বসাতে হবে, এক্সের জায়গায় বসাতে হবে মাইনাস 4x। পাওয়ার কত? পাওয়ার কিন্তু আর, পাওয়ার হলো আর। আশা করি সবাই এটা মনে রাখবে। যখনই তুমি দেখবে যে পাওয়ারটা মাইনাস আছে অথবা ভগ্নাংশ আছে, তখন তুমি কখনোই এনসিআর এই সংকেতটাকে অঙ্কের মধ্যে লিখবে না, বরং এনসিআরের এই বড় সূত্র সরাসরি লিখে দিবে। ওকে, তাহলে আমরা সব মিলায় অ্যাপ্লাই করলাম। এটা অ্যাপ্লাই করার পর এখন আমরা সরাসরি যোগ বিয়োগ কন্টিনিউ করব। তাহলে সবাই দেখো আমরা যোগ বিয়োগ কন্টিনিউ করি। প্রথমে ছিল মাইনাস হাফ, পরে দেখো মাইনাস হাফ মাইনাস 1, এটা মাইনাস 3/2 হয়। মাইনাস হাফ মাইনাস 2, এটা মাইনাস 5/2 হয়। তোমরা এটা ক্যালকুলেটারের সাহায্যে করে নিতে পারো সরাসরি। আমি মনে মনে লসাগু করতেছি, মনে মনে লসাগু করে যোগ বিয়োগ করে একবারে লিখে দিয়েছি, মনে মনে লসাগু করে যোগ বিয়োগ করে একবারে লিখে দিয়েছি। তোমরা চাইলে এটা ক্যালকুলেটারে করে একবারে লিখে দাও। ডট ডট দিয়ে লাস্টেরটা কী অবস্থা হবে দেখো। লাস্টেরটার জন্য আমি বলবো যে লাস্টেরটার জন্য তোমাদের উচিত হবে যে লাস্টেরটাকে তোমরা রাফে করে নিতে পারো, লাস্টেরটা তোমরা রাফ করে নিতে পারো। সেই রাফটা তোমাকে কোথাও দেখাতে হবে না, তুমি সরাসরি লিখে দিলেই চলবে। তো লাস্টেরটা তুমি যদি রাফে করে নিতে চাও, তো সেই রাফটা আমি অন্য কোথাও করব। তো সেই অন্য কোথাও আমি কোথায় দেখাই দেখো, আমি অঙ্কের মধ্যেই দেখাই দিই, সবাই খেয়াল করো। মাইনাস হাফ মাইনাস আর প্লাস 1, যদি এইটুকুকে আমরা লসাগু করি, সবাই দেখো যদি এইটুকুকে আমরা লসাগু করি, আমি লসাগুটা অঙ্কের মধ্যেই দেখাচ্ছি, সবাই খেয়াল করো। আচ্ছা সবাই দেখো এইটুকুর, ওকে এই যে এইটুকুর লসাগু হবে 2, লসাগু হবে 2। লসাগু যদি 2 হয় উপরে হবে মাইনাস 1, সবাই খেয়াল করো। লসাগু যদি 2 হয় উপরে হবে মাইনাস 2r, লসাগু যেহেতু 2 এটা হবে মাইনাস 2r, মাইনাস 2r। নেক্সট দেখো প্লাস 1 আছে, লসাগু যেহেতু 2 এটা হয়ে যাবে প্লাস 2। ওকে, এখন দেখো যোগ বিয়োগ করলে কত আসে, সবাই খেয়াল করো। মাইনাস 1 প্লাস 2, মাইনাস 1 প্লাস 2তে নিশ্চয়ই প্লাস 1 পাওয়া যায়, সাথে কি আছে? মাইনাস 2r আছে, সাথে আছে মাইনাস 2r। সো সবাই দেখো 2 মাইনাস 1 থেকে আসে 1, আর এই যে মাইনাস 2r তো আছে। সবাই দেখো নিচে কি আছে? নিচে আছে 2। সো এই কাজটুকু তুমি রাফে করে নিতে পারো, এটা তোমার কোথাও দেখাতে হবে না। রাফে করে নিয়ে তুমি সরাসরি অঙ্কের মধ্যে লিখে দিতে পারো। যে এই কাজটা কিন্তু আমি এটার জন্য করেছি, এই কাজটুকু আমরা রাফে করে নিয়েছি। সো রাফে করে নিয়ে আমরা সরাসরি অঙ্কের মধ্যে লিখে দিই যে এইটুকু ক্যালকুলেশন করলে, এইটুকু লসাগু করে যোগ বিয়োগ করলে কি পাওয়া যাচ্ছে? 1 মাইনাস 2r/2, 1 মাইনাস 2r/2। যেহেতু অঙ্কটা অনেক বড়, এই কারণে তুমি এই লাইনটা একবারে সরাসরি লিখে দিলে কোনো সমস্যা নাই। সবাই দেখো 1-এর পাওয়ার যাই হোক না কেন সে কিন্তু 1ই হবে। 1-এর পাওয়ার যাই হোক না কেন, 1-এর পাওয়ার প্লাস মাইনাস যাই হোক না কেন সে সরাসরি 1ই হবে। নেক্সট আমরা এই অংশটুকুকে ভাঙব। এই অংশটুকুকে যদি আমরা ভাঙি, এখান থেকে আমরা কয়েকটা জিনিস পাবো। প্রথম কথা, মাইনাসের পাওয়ার আর পাবো, 4-এর পাওয়ার আর পাবো এবং এক্সের পাওয়ার আর পাবো। যদি শুধুমাত্র যদি এই অংশটাকে আমরা ভাঙি, তাহলে আমরা মাইনাসের পাওয়ার আর পাবো, 4-এর পাওয়ার আর পাবো এবং এক্সের পাওয়ার আর পাবো। তো এই যে মাইনাসের পাওয়ার আর, এটা আমরা শুধু মাইনাসের পাওয়ার আর লিখতে পারি, অথবা চাইলে শুধু মাইনাস লিখলে কেমন লাগে এই কারণে মাইনাস 1 দিতে পারো। মাইনাস 1-এর পাওয়ার আর, 4-এর পাওয়ার আর এবং এক্সের পাওয়ার আর। সো আমরা এটা কোত্থেকে লিখলাম? সবাইকে মাথায় রাখতে হবে বিষয়টা যে এই 1টা কিন্তু এসছে এখান থেকে, অর্থাৎ 1-এর পাওয়ার যাই হোক সে সরাসরি 1 হয়ে গেল। আর এই যে বাকি তিনটাই কিন্তু এসছে এই যে এখান থেকে, বাকি তিনটাই কিন্তু এসছে সরাসরি এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি 4-এর পাওয়ার আর, এক্সের পাওয়ার আর, আর এই মাইনাস 1 টু দি পাওয়ার আর কোত্থেকে আসলো? এই যে মাইনাস দেখতে পাচ্ছি, এই মাইনাসের পাওয়ারও কিন্তু আর থাকবে। তো শুধু মাইনাসের পাওয়ার আর লিখলে কেমন দেখায়, এই জন্য শুধু মাইনাস না লিখে একটা -1 লিখে দিলাম।
কেননা এখানে তো একটা 1 ভাবাই যায় যে 1 গুণ আকারে আছে। তাহলে শুধু মাইনাস যে কথা, -1 এক কথা, অর্থাৎ শুধু মাইনাসের পাওয়ার আর এটা যে কথা, -1 পাওয়ার আর এটা আসলে এক কথা। ওকে, আমরা এখন ক্যালকুলেশনের এই পর্যায়ে যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখো এই সব জায়গা থেকে আমরা একটা বিশেষ মান কমন নিব। প্রত্যেকটা জায়গা থেকে আমরা একটা বিশেষ একটা মান কমন নিব। সেই মানটা কত তুমি নিজে চিন্তা করো। এখানে দেখো হাফ আছে, এখানেও দেখো একটা হাফ কিন্তু আছে, এখানেও দেখো একটা হাফ আছে, এখানেও দেখো একটা হাফ আছে। হাফ মানে কি? হাফ মানে নিচে 2, সোজা কথা, নিচে 2। হাফ মানে নিচে 2 আছে কিনা, নিচে 2 থাকা মানে হাফ। তার কারণ উপরে একটা 1 এমনি ভাবা যায়। সুতরাং আমরা নিচে যেহেতু 2 দেখতে পাচ্ছি, সবার নিচে 2 আছে, এই 2টা আমরা কমন নিতে চাচ্ছি। কিন্তু 2 যে কমন নিচ্ছি, তো 2 যেহেতু নিচে আছে, নিচে থাকা মানেই হাফ। অর্থাৎ মনে করো যে 2 আছে নিচে, 2 আছে নিচে, তখন তুমি কিন্তু অটোমেটিক্যালি কিন্তু উপরে কিন্তু একটা 1 তুমি ভাবতেই পারো। সো নিচে একটা 2 থাকা মানে উপরে তুমি এমনিতেই একটা 1 ভাবতে পারো। সুতরাং তুমি নিচের 2টা কমন নেওয়া মানে তুমি অ্যাকচুয়ালি হাফ কমন নিচ্ছ। আচ্ছা, নেক্সট সবাই দেখো, শুধু হাফ কমন নিলেই হচ্ছে না। দেখো এখানে মাইনাস আছে, এখানে দেখো মাইনাস আছে, এখানেও দেখো মাইনাস আছে। সো আমরা মাইনাসও কমন নিব, আমরা হাফও কমন নিব। সো আমরা কাজ করি, আমরা একবারে -1/2 কমন নেই। সব জায়গা থেকে একবারে -1/2 কমন নিয়ে ফেলি। তাহলে সবাইকে খেয়াল করতে হবে যে -1/2 যদি কমন নেই তাহলে ব্যাপারগুলো কেমন ঘটতে পারে, সবাইকে ভালো করে খেয়াল করতে হবে। সবাই দেখো, আমি এখান থেকে -1/2 কমন নিয়ে ফেললাম। যদি এখান থেকে -1/2 কমন নিয়ে ফেলি তাহলে তো এখানে তো আর কিছুই বাকি থাকে না, এখানে আর কিছুই বাকি থাকে না। কিছুই বাকি না থাকা মানে একটা 1 থাকে, কিছু বাকি থাকা না মানে একটা 1 থাকে। নেক্সট, তুমি এখান থেকেও কমন নিচ্ছ। কি কমন নিচ্ছ? -1/2। প্রথম কথা যে মাইনাস যদি কমন নাও, নিশ্চয়ই এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। মাইনাস কমন নিলে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। নেক্সট, তুমি হাফ কমন নিয়েছো। হাফ কমন নিয়েছো মানে কি? নিচের 2 কমন নিয়েছো। মনে রাখবা, হাফ কমন নেওয়া মানে অ্যাকচুয়ালি নিচের 2 কমন নেওয়া। নিচের 2 কমন চলে গেলে নিশ্চয় উপরে 3 থাকে, উপরে একটা 3 থাকে। সবাই বোঝার চেষ্টা করো, এখান থেকে -1/2 কমন নিলে এখানে কিছুই থাকে না, সরাসরি 1 থাকে। অর্থাৎ কিছু না থাকা মানে 1 থাকা। এখান থেকে -1/2 কমন নিয়েছো, এই মাইনাসটা কমন নিয়েছো, অর্থাৎ মাইনাস থাকবে না। আর হাফ কমন নেওয়া মানে নিচের 2 কমন নেওয়া। হাফ কমন নেওয়া মানেই হচ্ছে নিচের 2 কমন নেওয়া। তাহলে মাইনাস কমন নিয়েছো, মাইনাস থাকবে না। হাফ কমন নিয়েছো, নিচের 2 থাকবে না, শুধুমাত্র উপরে 3 থাকে। ঠিক অনুরূপভাবে তুমি এখান থেকেও মাইনাস কমন নিয়েছো, অতএব মাইনাস থাকবে না। তুমি হাফ কমন নিয়েছো, অর্থাৎ নিচে 2 থাকবে না, শুধুমাত্র উপরে 5টা থাকবে। ডট ডট দিলাম, দেওয়ার পরে এখন তোমাদেরকে বুঝতে হবে এখান থেকে -1/2 কমন নিলে কেমন থাকে। এখান থেকে -1/2 কমন নিলে কেমন থাকে সবাইকে বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে, সবাই দেখো 1 - 2r দেখতে পাচ্ছি। তো 1 - 2r থেকে তুমি কি কমন নিয়েছো? 1 - 2r থেকে তুমি কমন নিয়েছো হচ্ছে এই মাইনাসটা কমন নিয়েছো। সুতরাং যদি তুমি মাইনাসটা কমন নিয়ে থাকো 1 - 2r থেকে, তার মানে মাইনাস কমন নেওয়া মানে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। আমরা সবাই জানি মাইনাস কমন নিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। তার মানে যেহেতু আমরা বাইরে মাইনাস কমন নিয়েছি, অতএব এখান থেকে মাইনাস কমন নিলে এটা চিহ্ন পরিবর্তন হবে। এটার যদি চিহ্ন পরিবর্তন হয়, ওকে শিক্ষার্থীরা সবাই দেখতে পাচ্ছ যে তাহলে আমরা যদি এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে ফেলি, তাহলে দেখো 2r এর আগে মাইনাস ছিল, এই 2rটা প্লাস হয়ে যাবে। দেখো সবাই, 1 এর আগে প্লাস ছিল, এই 1টা হয়ে যাবে মাইনাস। সবাই আমরা নিশ্চয়ই এটা জানি, সবাই নিশ্চয়ই জানি যে যদি মাইনাস কমন নেওয়া হয় তাহলে চিহ্নটা পরিবর্তন হয়ে যায়। তাহলে তুমি কিন্তু মাইনাস কমন নিয়েছো। কোত্থেকে কমন নিয়েছো? এই যেখান থেকে কমন নিয়েছো। সো মাইনাস কমন নিলে 2r এর আগে মাইনাস আছে, এটা প্লাস হয়ে গেল। 1 এর আগে প্লাস আছে, এটা মাইনাস হয়ে গেল। নেক্সট, তাহলে নিচের এই 2 কোথায় গেল? নিচের 2 দেখো আমি কিন্তু লিখি নাই, না লিখেই কিন্তু লাইনটা শেষ করে দিয়েছি। তাহলে নিচের 2 কোথায় গেল? দেখো আমরা কিন্তু হাফ কমন নিয়েছিলাম। আমি কিন্তু সেই প্রথম থেকেই বলে আসতেছি যে হাফ কমন নেওয়া মানে নিচের 2 কমন নেওয়া।
অনেকে চিন্তা করতে পারো যে হাফ কমন নেওয়া মানে তো এই হাফ কমন নেওয়া, হাফ কমন নেওয়া মানে এই হাফ কমন নেওয়া না। কেননা এখানে কিন্তু এই ওয়ানটা কিন্তু এর সাথে যাবে না, এই 1 - 2r তো একসাথে, 1 - 2r এটা তো একসাথে। সুতরাং তুমি এটাকে আলাদাভাবে এই 1/2 বা হাফ চিন্তা করতে পারবা না। সুতরাং আমি সেই প্রথম থেকেই বলে আসতেছি যে তুমি অ্যাকচুয়ালি নিচে 2 কমন নিচ্ছ, তুমি অ্যাকচুয়ালি নিচে 2 কমন নিচ্ছ। তো নিচে 2 কমন নেয়া এই কথাটাকে লেখাই হয় উপরে যেহেতু কিছুই নাই, উপরে একটা 1 ধরে নেওয়া হয়, উপরে যেহেতু কিছুই নাই উপরে একটা 1 ধরে নেওয়া হয়। সুতরাং অ্যাকচুয়ালি আমরা নিচের থেকে 2 কমন নিচ্ছি, কিন্তু নিচের থেকে 2 কমন নেওয়াটা প্রকাশ করা হয় এই হাফ আকারে। তার মানে হাফ কমন নেওয়া মানেই নিচের থেকে 2 কমন নেওয়া, উপরের 1টাকে ভাবার দরকার নাই। সুতরাং তুমি এই যে হাফ কমন নিচ্ছ, অ্যাকচুয়ালি তুমি উপরের 1টা ভাবার দরকার নাই। তুমি চিন্তা করবা হাফ কমন নেওয়া মানেই নিচের 2 কমন নেওয়া। তাহলে খেয়াল করো, দেখো নিচের 2 কিন্তু একটাও নাই, নিচের 2 কিন্তু একটাও নাই, অতএব নিচের এই 2ও থাকবে না। নিচের এই 2 আমরা অলরেডি কমন নিয়ে ফেলছি, এই জন্য নিচের 2টা থাকবে না। সো আশা করি সবাই বুঝতে পেরেছো, মাইনাস কমন নেওয়ার কারণে প্রত্যেকটা চিহ্ন চেঞ্জ হয়ে গেল। আর এই যে হাফ কমন নেওয়ার কারণে উপরের 1টা কেউ ভাববা না, না ভেবে চিন্তা করবা নিচের 2 চিন্তা করবা যে তুমি হাফ কমন নিয়েছো মানে নিচ থেকে 2 কমন নিয়েছো। সো নিচ থেকে 2 কমন নেওয়া মানে 2 চলে যাবে, 2 চলে যাবে, 2 চলে যাবে এবং 2টা চলে যাবে। ওকে, তাহলে আমরা এখন নিচে লিখলাম r ফ্যাক্টোরিয়াল এবং পাশে দেখো -1 হোল টু দি পাওয়ার r, এটা দেখো 4 টু দি পাওয়ার r। দেখো আমরা এই 1কে বাদ দিয়ে দিলাম, 1 আর লেখার দরকার নেই, কেননা 1 যেহেতু গুণ আকারে আছে, তো গুণ আকারে থাকলে এই 1টা আর লেখার দরকার নেই। নেক্সট 4 টু দি পাওয়ার r, 4 মানে কি? 4 মানে নিশ্চয়ই 2 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার। সো আমরা 4-এর পরিবর্তে লিখতে পারি 2 স্কোয়ার, আর পাওয়ার দেখো r আছে, x টু দি পাওয়ার r। সো 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, পাওয়ার তো r আছে, বাকি সবাই ঠিক আছে। তো শিক্ষার্থীরা, তোমাদেরকে কিন্তু আমি একটা জিনিস বুঝিয়েছিলাম, কমন নেয়ার ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা জিনিস বুঝিয়েছিলাম, এবং এই জিনিসটা আমি কোথায় বুঝিয়েছিলাম, এর আগের কোনো লেকচারে বুঝিয়েছিলাম যে কমন নেয়া 2 রকম, একটা যোগের ক্ষেত্রে কমন নেয়া, একটা গুণের ক্ষেত্রে কমন নেয়া। তো এখন এই ব্যাপারটা আসলে আমরা এখন বোঝাতে গেলে, তো শিক্ষার্থীরা আমি যেটা বলতেছিলাম যে কমন নেয়া 2 রকম। দেখো -হাফের সাথে -3/2, দেখো এখানে কিন্তু মাঝখানে কিন্তু গুণ সম্পর্ক, দেখো মাঝখানে কিন্তু গুণ আছে, তার মানে কতগুলি পদ যদি গুণ আকারে থাকে তখন কমন নেয়া একরকম, আর যদি মাঝখানে এরকম যোগ থাকতো, মাঝখানে যদি যোগ থাকতো বা বিয়োগ থাকতো তখন কমন নেয়া আর এক রকম। শিক্ষার্থীরা, আমরা এই বিষয়ে অলরেডি তোমাদেরকে কোনো একটা ক্লাসে অনেক বিস্তারিতভাবে কথা বলেছিলাম যে কমন নেয়া 2 রকম, গুণের ক্ষেত্রে কমন নেয়া একরকম, আর যোগের ক্ষেত্রে কমন নেয়া আর এক রকম। তো এই সম্পর্কে আমরা কোনো একটা ক্লাসে বিস্তারিত বলেছিলাম, তো এই কারণে আমরা এই মুহূর্তে আর বিস্তারিত বলতেছি না। তো আমি শুধু তোমাদেরকে বলে দিতে চাই যে এই কমন নেয়ার ব্যাপারটা আমি তোমাদেরকে কোথায় শিখিয়েছিলাম, জাস্ট আমি সংক্ষেপে একটু বলে দিই, সবাই খেয়াল করো। এক্সারসাইজ 5.1, এক্সারসাইজ 5.1-এর 22-এর 1 নাম্বার ম্যাথটা যখন আমি করেছিলাম তখন আমি কমন যে 2 রকম, গুণের ক্ষেত্রে কমন নেওয়া একরকম আর যোগের ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে কমন নেওয়া আর এক রকম, এই জিনিসটা আমি বিস্তারিত তোমাদেরকে বুঝিয়েছিলাম এক্সারসাইজ 5.1-এর 22-এর 1 নাম্বার ম্যাথ যখন আমি করেছিলাম। তোমরা এটা কোথায় পাবা? তোমরা এটা ইউটিউবে অথবা তোমাদের ফেসবুক গ্রুপে তোমরা দেখবা এক্সারসাইজ 5.1-এর লাস্ট লেকচার, অর্থাৎ লেকচারটার নাম্বার আমার মনে নাই, কিন্তু এক্সারসাইজ 5.1-এর ওইটা ছিল লাস্ট লেকচার। সুতরাং তোমরা যদি এক্সারসাইজ 5.1-এর লাস্ট লেকচারটা ফলো করো, ওখানে তোমরা এই বিষয়ে বিস্তারিত পাবে যে গুণের ক্ষেত্রে কমন কিভাবে নিতে হয় আর যোগের ক্ষেত্রে কমন নিতে হয় কিভাবে। শিক্ষার্থীরা, তাহলে আমি ওইটা নিয়ে আমি এখন আর ব্যাখ্যা করলাম না, তোমাদেরকে বললাম তোমরা ইউটিউব থেকে অথবা ফেসবুক গ্রুপ থেকে 5.1-এর লাস্ট লেকচারটা দেখে নিবে, ওখানে আমি এই 22-এর 1 নাম্বার ম্যাথটা বোঝানোর সময় এই সম্পর্কে আলোচনা করেছি। তাহলে শিক্ষার্থীরা, এখন আমি সরাসরি লিখে দিব কীরকম। দেখো, যেহেতু এখানে গুণ আকারে আছে, গুণের ক্ষেত্রে নিয়মই হচ্ছে যে যখন গুণ সম্পর্ক থাকে তখন শুধু একটা কমন নিলে হয় না,
যে যে তুমি যে মাইনাস হাফ কমন নিয়েছো, এই একটা কমন নেওয়া দ্বারাই তোমার সব জায়গা থেকে কমন নেওয়া বোঝাবে না। যদি কিনা গুণ থাকে, যোগ থাকলে বোঝাবে। যদি যোগ থাকতো তখন সবগুলো থেকে একটা কমন নিলেই হয়, কিন্তু যখন গুণ থাকে তখন সবগুলো থেকে একটা কমন নিলে হয় না। তখন যতগুলি পদ থাকে প্রত্যেকটা পদ থেকে একটা করে কমন নিতে হয়। তো আমরা এই জিনিসটা কীভাবে বোঝাই? এখানে আর সংখ্যক পদ আছে, দেখো এখানে কিন্তু ডট ডট দেয়া আছে। এখানে মোট আর সংখ্যক পদ আছে, তাহলে আর সংখ্যক পদ থাকলে তোমাকে মাইনাস হাফ কমন একটা নিলে হবে না, তোমাকে মাইনাস হাফ কমন নিতে হবে আর সংখ্যক। মাইনাস হাফ কমন নিতে হবে আর সংখ্যক, পাওয়ার আর দিয়ে বুঝিয়ে দিতে হবে। ওকে, এই সম্পর্কে আমি আগেও কথা বলেছি অনেক। সো আমরা গুণের ক্ষেত্রে শুধু একটা কমন নিলে চলবে না, যতগুলি পদ আছে ততগুলি কমন নিতে হবে। আর ততগুলি কমন নেয়া আমরা কিভাবে বোঝাবো? পাওয়ার দিয়ে বুঝিয়ে দিব। কীরকম? মনে করো তোমার 2 আছে 3টা, তুমি লিখে দিলা 2 কিউব, তার মানে কি? তুমি 2 কমন নিয়েছো 3টা। মনে করো তোমার 5 আছে হচ্ছে 7টা, তুমি 5 কমন নিয়েছো 7 বার। 5⁷ দিয়ে বুঝিয়ে দিলা যে তুমি 5 কমন নিয়েছো 7 বার। তাহলে তোমার এখানে আর সংখ্যক পদ আছে, তুমি মাইনাস হাফ একটা কমন নিলে হবে না, তোমাকে মাইনাস হাফ কমন নিতে হবে আর সংখ্যক। তাহলে তুমি মাইনাস হাফের পাওয়ার আর দিয়ে দেওয়া মানেই তুমি মাইনাস হাফ কমন নিয়েছো আর সংখ্যক। ওকে, বিস্তারিত তোমরা এখানে পাবে। 5.1-এর লাস্ট লেকচার ইউটিউব বা ফেসবুক গ্রুপে আছে। ওকে, আমি তাহলে ম্যাথের বাকি অংশ সবাইয়ের জন্য কন্টিনিউ করি, সবাই খেয়াল করো। এখন তোমরা এই জিনিসটাকে ভেঙে দিবা, এই যে মাইনাস হাফের পাওয়ার আরকে ভেঙে দিবা। কীভাবে দেখো? তুমি লিখতে পারো মাইনাস 1-এর পাওয়ার আর আলাদা, নিচে আবার 2 আর হচ্ছে আলাদা। নেক্সট সবাই দেখো তাহলে ব্যাপারটা কীরকম। এই যে এখানে -1 -1-এর পাওয়ার আর নিচে দেখো 2 আর। সো আমরা দেখতে পাচ্ছি -1-এর পাওয়ার আর, নিচে হচ্ছে 2 আর। নেক্সট আমরা পাশেরটা সবই ঠিক রাখি, 1 3 5 এগুলো সবই ঠিক রাখি, ডট ডট 2r - 1 এগুলো সবই ঠিক রাখলাম। শুধুমাত্র আমরা কি করলাম? শুধুমাত্র আমরা এই জিনিসটাকে ভেঙে দিলাম, -1-এর পাওয়ার আর এবং 2-এর পাওয়ার আর। পাশেরটা যেরকম ছিল এরকমই থাকলো। সবাই দেখো এটাকে কিন্তু পাওয়ার পাওয়ার গুণ হবে, পাওয়ার এবং পাওয়ার গুণ হবে, 2 × r 2r হবে। সো এটা হবে 2⁻2r, 2 × r গুণ হবে 2r। নেক্সট x⁻r, নিচে আছে r ফ্যাক্টোরিয়াল। তো শিক্ষার্থীরা এখন আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে একই লাইনে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে আমরা এই সংখ্যাগুলিকে এবং এই সংখ্যাগুলিকে সব একসাথে লিখব, এগুলোকে এবং এগুলাকে সব এক জায়গায় লিখে ফেলব। তাহলে আমরা যদি এই কাজটা করি, একটু বাম দিকে সরিয়ে লিখি, সবাই খেয়াল করো। -1r থাকলো, নিচে আছে 2r, এই যে এটা। নেক্সট এই মানগুলোকে একটু আগায় নিয়ে আসি। যেহেতু সবার সাথে সবার গুণ সম্পর্ক, তোমরা কোনো একটা মানকে আগে বা পরে লিখতেই পারো। তাহলে আমরা এই মানগুলিকে লিখলাম। এখন আমরা এই মানগুলিকে আগায় নিয়ে আসি। এই মানগুলিকে যদি আগায় নিয়ে আসি কেমন হবে দেখো তো। এই যে -1r, -1, এগুলো সবই কিন্তু উপরে থাকবে, সবই কিন্তু উপরে, -1r, এগুলো সবই উপরে। আচ্ছা, নেক্সট দেখো 2⁻2r, এই যে x⁻r। সুতরাং আমরা সবাই দেখতে পেলাম যে এই মানটাকে লিখলাম এবং আমরা লাস্টের এই 3টা মানকে একটু আগে লিখে রাখলাম। লিখে রাখার পর এবার কারা বাকি আছে দেখো, বাকি আছে হচ্ছে এই যে এই মানগুলো বাকি আছে। তো এই মানগুলির ক্ষেত্রেও তোমরা 1 3 5 ডট ডট কি বাকি আছে, 2r - 1, নিচে কি হবে? নিচে হবে r ফ্যাক্টোরিয়াল। সো সবাই দেখতে পাচ্ছ 1 3 5 2r - 1, নিচে r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই মানটাকে আমরা একটু পরে লিখেছি আর এই মানগুলিকে একটু আগায় লিখেছি, আর কিছুই কিন্তু করি নাই। লাইন উপরেরটাই আছে, শুধুমাত্র এই মানটাকে আগে লেখা হয়েছে আর এটাকে একটু পরে লেখা হয়েছে। ওকে, এখন সবাই দেখো যে ক্যালকুলেশন কিভাবে করা যায়, সবাই খেয়াল করো। এটাও -1, এটাও -1, একই ভিত্তি। আমরা জানি ভিত্তি বা বেস
ভিত্তি বা বেজ যদি একই থাকে তখন অ্যাকচুয়ালি এটার পাওয়ারটা আচ্ছা 1 মিনিট, হ্যাঁ, তখন অ্যাকচুয়ালি এটার পাওয়ারটা যোগ হয়ে যায়। কীরকম সবাই খেয়াল করো, -1 পাওয়ার আর -1 পাওয়ার আর দুইটার একই বেজ, অতএব পাওয়ার যোগ হবে। তাহলে -1 পাওয়ার কী হবে, আর প্লাস আর। আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেঙেই লিখে দিই সবার জন্য। -1 পাওয়ার হবে -1 একই ভিত্তি, অতএব গুণের সময় পাওয়ার যোগ হবে, আর প্লাস আর হবে। সবাই আবারও বোঝার চেষ্টা করো, এখানে 2 আছে, এখানেও 2, তার মানে এটাও কিন্তু একই বেজ, এটার বেজও 2, এইটার বেজও 2। আমরা জানি যদি একই বেজ থাকে তাহলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। একটু আগে একই বেজ ছিল, গুণের সময় পাওয়ার যোগ হয়ে গেল, আর এখন একই বেজ 2, ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তার মানে কি, একই বেজ 2, পাওয়ার বিয়োগ হবে, উপরে 2 আর নিচে দেখো আর, উপরে 2 আর নিচে হচ্ছে আর, উপরে 2 আর নিচে হচ্ছে আর, তাহলে 2 আর মাইনাস আর, পাওয়ার বিয়োগ হয়। সবাই জানি ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। নেক্সট সবাই দেখো পাশে কি আছে, আর পাশে আছে x টু দি পাওয়ার আর, পাশে আছে x টু দি পাওয়ার আর। ওকে, এখন আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। এখানে গুরুত্বপূর্ণ একটা কাজ আমাদেরকে এখানে করতে হবে। সেই গুরুত্বপূর্ণ কাজটা আসলে কি, সেই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে, দেখো 1 3 5 এগুলো সবই কিন্তু বিজোড় সংখ্যা। 1 3 5 এগুলো সবই হচ্ছে বিজোড় সংখ্যা। আমাদের কাজ হবে, তোমাদেরকে এই জিনিসটা মনে রাখতে হবে, তো এই কাজটা আমরা কেন করতেছি এটা আমি বুঝতেছি, তো এটা তোমরাও বুঝতে পারবা একটু পরে। হয়তো এখন বুঝবা না, কিন্তু ম্যাথটা শেষ করার পরেই বুঝতে পারবা যে কাজটা কেন করেছিলাম। তার কারণ দেখো, প্রমাণ করতে বলা হয়েছে কি, খেয়াল করো। প্রমাণ করতে বলা হয়েছে 2r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার। তার মানে 2r ফ্যাক্টোরিয়াল তোমার দরকার, 2r ফ্যাক্টোরিয়াল তোমার দরকার। তাহলে এখন 2r ফ্যাক্টোরিয়াল যদি বের করতে চাই, তাহলে আমাদেরকে এখানে বিশেষ একটা কাজ করতে হবে। সেই বিশেষ কাজটা এখন আমি বলে দিচ্ছি, তোমরা শুনে নাও এবং মনে রাখবে। বিশেষ কাজটা হচ্ছে, উপরে দেখতে পাচ্ছি সব বিজোড় সংখ্যা, তোমার কাজ হবে তুমি ইচ্ছাকৃতভাবে উপরে জোড় সংখ্যা দিয়ে দিবা। কীরকম, দেখো উপরে তুমি 1 দেখতে পাচ্ছ, কিন্তু 2 কিন্তু নাই, তুমি ইচ্ছা করে একটা 2 দিয়ে দিবা। তুমি 3 দেখতে পাচ্ছ, খেয়াল করো 4 কিন্তু এখানে নাই, তুমি ইচ্ছা করে একটা 4 দিয়ে দিবা। 5 দেখতে পাচ্ছ, 6 কিন্তু এখানে নাই, তুমি ইচ্ছা করে একটা 6 দিয়ে দিবা, দিয়ে ডট ডট দিলা। দিয়ে তুমি 2r মাইনাস 1 দেখতে পাচ্ছ, 2r মাইনাস 1-এর পরবর্তী জোড় সংখ্যা তুমি ইচ্ছা করে 2r দিয়ে দিবা। তার মানে আমরা কি করলাম দেখো, আমরা 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, 3-এর সাথে 1 যোগ করলে 4 হয়, 5-এর সাথে 1 যোগ করলে হয় 6। 2r মাইনাস 1-এর সাথে 1 যোগ করলে কত হয়, তোমরা নিজেরাই চিন্তা করো। 2r মাইনাস 1-এর সাথে 1 যোগ করলে কত হয় দেখো, 1 যোগ করলে 1 1 কাটলে শুধু 2r থাকে, এই দেখো 2r। তার মানে আমরা কি করেছি, আমরা প্রত্যেকটা সংখ্যার সাথে ঠিক তার পরবর্তী সংখ্যাটা দিয়ে দিয়েছি ইচ্ছা করে। প্রত্যেকটা সংখ্যার সাথে 1 যোগ করলে পাওয়া যায় ঠিক তার পরের সংখ্যাটা। তাহলে এই সংখ্যার সাথে 1 যোগ করলে যা পাওয়া যায় পরের সংখ্যা এখানে লিখেছি। 5-এর সাথে 1 যোগ করলে 6 হয়, সেটাও লিখেছি। 2r মাইনাস 1-এর পরবর্তী সংখ্যা, এর সাথে 1 যোগ করতে হবে, এর সাথে 1 যোগ করে দেখলাম 2r আসে। সো আমরা কিন্তু উপরে বেশ কিছু সংখ্যা বেশি লিখেছি যা কিনা উপরে ছিল না। তারা কারা কারা, উপরে 2 ছিল না, 4 ছিল না, 6 ছিল না, 2r ছিল না। দেখো এই সংখ্যাগুলি উপরে ছিল না, আমরা ইচ্ছা করে এই সংখ্যাগুলি বেশি লিখেছি। তোমরা মনে রাখবা এই সংখ্যাগুলি বেশি লিখতে হবে, এটা মনে রাখবা। কেন লিখতে হবে একটু পরে তুমিও বুঝতে পারবা। নেক্সট, যেহেতু আমরা উপরে এই সংখ্যাগুলি বেশি লিখেছি, তাহলে তো এই সংখ্যাগুলি তো ব্যালেন্স করতে হবে। এটা তো আমরা মন চাইলেই তো লিখতে পারবো না, আমাদের মন চাইলেই কিন্তু আমরা লিখতে পারবো না। অর্থাৎ মনে করো যে তোমাকে এ দিয়ে দেওয়া হলো, তোমাকে দিয়ে দেওয়া হলো এ, তুমি কি করলা, তুমি ইচ্ছা করে এর সাথে একটা বি গুণ করে দিলা। তোমাকে দিয়ে দেওয়া হলো এ, তুমি এর সাথে ইচ্ছা করে একটা বি গুণ করে দিলা। তাহলে ইচ্ছা করে বি গুণ করতে চাইলেই তো হবে না, তোমাকে নিশ্চয়ই ওই বিটাকে আবার ভাগ করে দিতে হবে।
তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। কেননা তুমি ইচ্ছা করে একটা বি গুণ করলা, আবার ইচ্ছা করে ওই বিটা আবার ভাগ করে দিলা, তাহলে দেখো বি কিন্তু কেটে আগেরটা ঠিক থাকে। সুতরাং যদি অঙ্কের মধ্যে কোনো একটা কাজ অতিরিক্ত করা হয়, ওই কাজটা কিন্তু আবার ব্যালেন্স করতে হয়। সুতরাং উপরে যেহেতু 2 4 6 ডট ডট 2r এই সংখ্যাগুলি বেশি লেখা হয়েছে, এই সংখ্যাগুলি তোমার নিচে ভাগ করে দিতে হবে। 2 4 6 ডট 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 এই যে 2r। সুতরাং তোমরা এখন চিন্তা করো যে আমরা কিন্তু উপরে যে সংখ্যাগুলি বেশি লিখেছিলাম সেই সংখ্যাগুলিকে আবার নিচে ভাগ দিয়ে দিলাম। আলটিমেটলি কিন্তু মান কিন্তু একই থাকে, কেননা এই মানগুলি কাটাকাটি হয়ে মান কিন্তু আগেরটাই থাকে। সুতরাং আমরা অতিরিক্ত এই কাজটা করতে পারি যে একই সংখ্যা আমরা উপরেও গুণ দিলাম, একই সংখ্যা আমরা নিচেও গুণ দিলাম, তাহলে কোনো সমস্যা হয় না। সবাই খেয়াল করো তাহলে, নিচে দেখো তো একটা আর ফ্যাক্টোরিয়াল আছে, নিশ্চয়ই নিচের আর ফ্যাক্টোরিয়াল নিচেই লিখতে হবে। নিচের আর ফ্যাক্টোরিয়াল যেটা কিনা আগে থেকে ছিল ওইটা কিন্তু এখানে আছে। শুধুমাত্র অতিরিক্ত একটা সংখ্যা উপরেও গুণ করা হয়েছে, নিচেও গুণ করা হয়েছে। অতিরিক্ত সংখ্যা উপরে এবং নিচে গুণ করলে কোনো সমস্যা হয় না। তো শিক্ষার্থীরা একটু পরে বুঝতে পারবো যে কাজটা কেন করলাম। সবাই দেখো, -1 পাওয়ার দেখতে পাচ্ছ আর প্লাস আর 2r। আবারও খেয়াল করো 2 এর পাওয়ার 2r মাইনাস আর, নিশ্চয়ই আর হবে। এক্স এর পাওয়ার আর। ওকে, এখন সবাইকে আবারও একটা নতুন জিনিস বুঝতে হবে। সেটা কি বুঝতে হবে? নতুন জিনিস না, এটা তোমাদের আগেরই জিনিস, তোমরা আগে থেকে জানো। তাহলে এখন আমি এটা কোথায় লিখব? এটা আমি লিখতে পারি এখানে। সবাইকে আমি একটু পাশে দেখিয়ে দিই। সবাই খেয়াল করো, পাশে দেখিয়ে দিই। সবাই দেখো, এই যে আমি একটু পাশে দেখাচ্ছি, সবাই দেখো। 1 থেকে শুরু করে 1 2 3 4 5 আমরা মনে হয় সবাই জানি 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণফল, এটাকে সংক্ষেপে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল। আশা করি সবাই এটা জানি। 1 থেকে শুরু করে 5 পর্যন্ত এটা গুণ করলে হয় 5 ফ্যাক্টোরিয়াল, সবাই জানি। এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল। নেক্সট, এটা সবাই জানি 1 থেকে শুরু করে মনে করো ডট 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 n পর্যন্ত। 1 থেকে শুরু করে ডট ডট দিয়ে n পর্যন্ত, এটাকে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। তো এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আগে অনেক আলোচনা হয়েছে, আমি জাস্ট এখন সংক্ষেপে তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি যে যদি 1 থেকে শুরু হয়ে 1 করে বাড়তে থাকে, যদি 1 থেকে শুরু হয়ে 1 করে বাড়তে থাকে, 1 করে না বাড়লে কিন্তু হবে না। যদি 1 করে না বাড়ে তাহলে কিন্তু হবে না, তাহলে কিন্তু ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না। ফ্যাক্টোরিয়াল লিখতে গেলে শর্ত হচ্ছে 1 থেকে শুরু হতে হবে এবং অবশ্যই 1 করে বাড়তে হবে। তাহলে 1 থেকে শুরু করে 1 করে বাড়তেছে, বাড়তে বাড়তে 5-এ শেষ, এটাকে লেখা যায় 5 ফ্যাক্টোরিয়াল। 1 থেকে শুরু করে দেখো সবাই 1 করে বাড়তেছে, কোথায় শেষ? n-এ শেষ, লেখা যায় n ফ্যাক্টোরিয়াল। অনুরূপভাবে মনে করো 1 থেকে শুরু করে 1 করে বাড়তেছে, বাড়তে বাড়তে শেষ হলো মনে করো 2n-এ। 1 থেকে শুরু করে 1 করে বাড়তেছে, বাড়তে বাড়তে শেষ সংখ্যা 2n, তখন লেখা যাবে 2n ফ্যাক্টোরিয়াল। সো এই ফ্যাক্টোরিয়াল সম্পর্কে আমরা আগে অনেক আলোচনা করেছি। এখন আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম যে কোনো সময় যদি 1 থেকে শুরু হয় আর যদি 1 করে বাড়তে থাকে, তাহলে যেখানে শেষ হবে ওইটার ফ্যাক্টোরিয়াল হবে। ওকে, সবাই খেয়াল করো তো, এটা 1 থেকে শুরু হয়েছে, দেখো তো 1 করে বাড়তেছে কিনা। 1 এর পরেই 2 আছে, 2 এর পরেই 3 আছে, 3 এর পরেই 4 আছে, তার মানে কি 1 করে বাড়তেছে। বাট খেয়াল করো, একটু আগে কিন্তু 1 করে বাড়তেছিল না। 1 এর পরে 3, এখানে কিন্তু 2 পার্থক্য। 3 পর 5, 2 পার্থক্য। তো এরকম 2 পার্থক্য থাকলে কিন্তু ফ্যাক্টোরিয়াল লেখা যায় না। তো এই কারণেই আমরা ইচ্ছা করে এই পার্থক্যটা বাদ দেওয়ার জন্য ইচ্ছা করে এর মাঝখানে 2 নাই, 2 দিয়ে দিয়েছিলাম, মাঝখানে 4টা নাই, 4টা দিয়ে দিয়েছিলাম। তার মানে আমরা ফ্যাক্টোরিয়াল লিখতে গেলে মাঝখানে কোনো সংখ্যা গ্যাপ থাকতে পারবে না। 1 এর পরেই 2 থাকতে হবে, 3 এর পরেই 4 থাকতে হবে, নাহলে ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না। এই কারণে আমরা ইচ্ছা করে ওই কাজগুলো ওই সময় করেছিলাম। তাহলে এখন দেখো সবাই, 1 থেকে শুরু, দেখো সবাই 1 করে বাড়তেছে,
এক করে বাড়তেছে, এক করে বাড়তে বাড়তে কোথায় শেষ? 2r শেষ, 2r শেষ। নিয়ম অনুসারে লেখা যাবে 2r ফ্যাক্টোরিয়াল। আমি আশা করি সবাই বুঝতে পেরেছ। উপরের পুরা লাইনটাকে একসাথে লেখা যাবে 2r ফ্যাক্টোরিয়াল লেখা যাবে। তার কারণটা ওইটাই যে 1 থেকে শুরু হয়েছে, এক করে বাড়তেছে, বাড়তে বাড়তে কোথায় শেষ? 2r শেষ, অতএব 2r ফ্যাক্টোরিয়াল। এই জিনিসটাই আমি তোমাদেরকে একটু আগে এখানে দেখিয়ে দিয়েছি, এবং এটা কিন্তু আজকেই নতুন না, এটা আমি আগের 5.1-এ আমরা অনেকবার এগুলো দেখিয়েছি। 5.1 এক্সারসাইজে অনেকবার এগুলো দেখিয়েছি। ওকে সবাই দেখো তাহলে নিচেরটা ফ্যাক্টোরিয়াল লেখা যাবে কি না। দেখো নিচেরটা কিন্তু ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না। নিচেরটা ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না কেন? যাবে না এই জন্য, দেখো আমি কিন্তু তোমাদেরকে 2টা শর্ত দিয়েছিলাম যে ফ্যাক্টোরিয়াল লিখতে গেলে 2টা শর্ত। প্রথম শর্ত 1 থেকে শুরু হতে হবে, দ্বিতীয় শর্ত 1 করে বাড়তে হবে, 1 করে বাড়তে হবে, কোনো গ্যাপ থাকা যাবে না, 1 করে বাড়তে হবে। সবাই খেয়াল করো, এটা 2 দিয়ে শুরু হয়েছে, তো প্রথম শর্তটা সে মানলো না, 1 দিয়ে শুরু হয়নি। দ্বিতীয় খেয়াল করো, এখানে কিন্তু 1 করে বাড়তেছে না, 2 করে বাড়তেছে, 2 করে বাড়তেছে। 2 করে বাড়লে ফ্যাক্টোরিয়াল লেখা যায় না, 1 করে বাড়লে ফ্যাক্টোরিয়াল লেখা যায়। সো আমরা তাহলে এখন কি করব? এখান থেকে কমন নিব। সবাই খেয়াল করো, এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায়, এখান থেকে 2 কমন নেওয়া যায়। আমরা কাজ করি, আমরা এই সব জায়গা থেকে 2 কমন নিয়ে ফেলি। যদি আমরা সব জায়গা থেকে 2 কমন নিয়ে ফেলি, তাহলে সবাই খেয়াল করো, এখান থেকে 2 কমন নিলে এটা 1 হবে, এখান থেকে 2 কমন নিলে এটা 2 হবে, এখান থেকে 2 কমন নিলে এটা 3 হবে। আশা করি সবাই বুঝতেছো। 2 কমন দিলে 2 দিয়ে ভাগ করলে 1 আসে, 2 কমন দিলে 2 দিয়ে ভাগ করলে 2 আসে, 2 কমন নিলে 2 দিয়ে ভাগ করলে এটা 3 আসে। ডট ডট, এখান থেকে 2 কমন নিলে শুধু r থাকে। সবাই দেখতে পেলাম আমরা কিন্তু এখান থেকে 2 কমন নিয়েছি। সবাই দেখো লাস্টে কিন্তু r ফ্যাক্টোরিয়াল আছে, লাস্টে কিন্তু r ফ্যাক্টোরিয়াল আগে থেকে ছিল। ওকে শিক্ষার্থীরা, এখন দেখো তোমাদের মনে আছে কি না, আমি একটু আগেই বলেছিলাম যে গুণ থাকলে কিন্তু কমন নেয়া সিস্টেম কিন্তু এরকম না। যদি মাঝখানে গুণ থাকে তখন কিন্তু সবগুলো থেকে একটা কমন নিলে হয় না। আমি একটু আগেই তোমাদেরকে বলেছিলাম, দেখো যখন মাঝখানে গুণ থাকে তখন সবগুলো থেকে কিন্তু একটা কমন নিলে হয় না। যতগুলি পদ থাকে তত সংখ্যক কমন নিতে হয়, যতগুলি পদ থাকে তত সংখ্যক কমন নিতে হয়, একটা কমন নিলে হয় না। সবাই খেয়াল করো, এখানে কিন্তু সবগুলো গুণ ছিল, অতএব তুমি সবগুলো থেকে একটা 2 কমন নিলে হবে না, তোমাকে 2 কমন নিতে হবে, যতগুলি পদ আছে ততগুলি। সবাই খেয়াল করো এখানে কতগুলি পদ আছে, এখানে পদ আছে r সংখ্যক, এখানে r সংখ্যক পদ আছে, অতএব তুমি 2 কমন নিবা r সংখ্যক। তো 2 যে r সংখ্যক কমন নিয়েছো এটা তুমি বুঝাবা কি করে? তুমি 2 যে একটা কমন নাওনি, তুমি 2 কমন নিয়েছো, তুমি 2 কমন নিয়েছো r সংখ্যক, এটা কীভাবে বোঝাবা? পাওয়ার r দিলেই এটা হয়ে যাবে। সো পাওয়ার r দেয়া মানে হচ্ছে তুমি 2 কমন নিয়েছো r সংখ্যক। ওকে, তাহলে সবাই বুঝতে পেরেছো, আমরা এখানে r সংখ্যক পদ আছে, আমরা 2 কমন নিলাম r সংখ্যক। সবসময় খেয়াল রাখবা, গুণের ক্ষেত্রে কিন্তু একটা কমন নিলে হবে না, গুণের ক্ষেত্রে যতগুলি পদ থাকবে তোমার ঠিক ততগুলি কমন নিতে হবে। r সংখ্যক পদ আছে, 2 কমন নিতে হবে r সংখ্যক। ওকে, আমরা এখন সবাই খেয়াল করি 2r সবসময়ের জন্য জোড় সংখ্যা। আমরা এটা সবসময় জানি 2r জোড় সংখ্যা। কেন? কোনো কিছুকে 2 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা জোড় হয়ে যায়, কোনো কিছুকে 2 দিয়ে গুণ করলে ওই সংখ্যাটা জোড় হয়ে যায়। তার মানে কী হলো? 2r কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ওই মাইনাসটা কিন্তু প্লাস হয়ে যায়, এটা আমরা সবাই জানি। সবাই জানি মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা হয় ওই মাইনাসটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় সংখ্যা থাকতো তখন কিন্তু মাইনাসটা মাইনাস থাকতো, এটা আমরা সবাই জানি। এবং আমরা এটাও জানি যে 2r জোড় সংখ্যা, তার কারণ যে কোনো কিছুকে 2 দিয়ে গুণ করলে জোড় হয়ে যায়, অতএব 2r জোড় সংখ্যা, আর মাইনাসের পাওয়ার জোড় সংখ্যা হলে ওই মাইনাসটা প্লাস হয়ে যায়। নেক্সট সবাই দেখো 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r কাটাকাটি, 2 টু দি পাওয়ার r 2 টু দি পাওয়ার r কাটাকাটি, তাহলে কি থাকে? x টু দি পাওয়ার r থাকে, x টু দি পাওয়ার r থাকে।
নেক্সট সবাই দেখো, উপরে আছে 2r ফ্যাক্টোরিয়াল, উপরে আছে 2r ফ্যাক্টোরিয়াল আছে, উপরে ছিল 2r ফ্যাক্টোরিয়াল। এবার সবাই খেয়াল করো, নিচের অবস্থা দেখো, নিচে 1 থেকে শুরু, 1 করে বাড়তেছে, কোথায় শেষ? আর এ শেষ। কি লিখতে পারি? আর ফ্যাক্টোরিয়াল। একটু আগে আমি তোমাদেরকে বললাম 1 থেকে শুরু, 1 করে বাড়তেছে, কোথায় শেষ? এন এ শেষ, লেখা যায় এন ফ্যাক্টোরিয়াল। সো 1 থেকে শুরু, 1 করে বাড়তেছে, এন এ শেষ, এন ফ্যাক্টোরিয়াল। সো আমরা লিখতে পারি 1 থেকে শুরু, 1 করে বাড়তেছে, কোথায় শেষ? আর এ শেষ। সো এটাকে লেখা যায় আর ফ্যাক্টোরিয়াল। সো সবাই এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সব কিছু মিলে লেখা যায় আর ফ্যাক্টোরিয়াল। কারণ আর ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে এটা। নেক্সট দেখো, পাশেই আছে আর ফ্যাক্টোরিয়াল, পাশেই দেখতে পাচ্ছি আর ফ্যাক্টোরিয়াল। সো পাশেরটা পাশেই থাকলো, পাশের আর ফ্যাক্টোরিয়াল পাশেই থাকলো, পাশের এই যে আর ফ্যাক্টোরিয়ালটা পাশেই থাকলো। ওকে, আমরা আশা করি সবাই বুঝতে পেরেছি। এবার তাহলে আমাদের কাজ হবে যে ক্যালকুলেশনটা শেষ করা। তাহলে ক্যালকুলেশনটা যদি আমরা শেষ করতে চাই, আমাদের অল্প একটু বাকি আছে, শুধুই অল্প একটু বাকি আছে। সেটা কতটুকু বাকি সবাই খেয়াল করো। দেখো, আমরা ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে আমরা একটা কাজ করি, এই প্রথম মানটাকে লাস্টে লিখে দিই, একই কথা, আগের মান পরে লেখা আর পরের মান আগে লেখা একই কথা। তো আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার আরকে লাস্টে লিখে দিই। আর প্রথমে যে 1টা আছে এটা আর লেখার দরকার নেই, কেননা 1 যখন গুণ আকারে থাকে তখন ওই 1টা না লিখলেও চলে। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি এটা, উপরে আছে 2r ফ্যাক্টোরিয়াল আছে উপরে। সবাই খেয়াল করো নিচে কি আছে, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল, নিশ্চয়ই লেখা যায় আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার লেখা যায়। সো উপরে যেটা ছিল সেটাই আছে, নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার লেখা যায়। নেক্সট খেয়াল করো, নেক্সট হচ্ছে এক্স টু দি পাওয়ার আর, এক্স টু দি পাওয়ার আরকে আমরা লাস্টে লিখে দিলাম। সো সব কিছু আগের মতোই আছে, এক্স টু দি পাওয়ার আরকে প্রথমে না লিখে এক্স টু দি পাওয়ার আরকে লিখে দিলাম লাস্টে। এই 1টা লেখার দরকার নেই যেহেতু সে গুণ আকারে আছে। নিচে আর ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল হোল স্কোয়ার লেখা যায়। শিক্ষার্থীরা, তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছিল? তুমি একটু দেখে আসো তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছিল। সবাই খেয়াল করো, জানতে চাওয়া হয়েছিল এক্স টু দি পাওয়ার আর এর সহগ, জানতে চাওয়া হয়েছিল এক্স টু দি পাওয়ার আর এর সহগ। তাহলে আমরা এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করব। সবাই যদি এখন এক্স টু দি পাওয়ার আর এর সহগ বের করো, তাহলে সবাই কি লিখবা? অতএব এক্স টু দি পাওয়ার আর এর সহগ। নিশ্চয়ই সবাই জানো সহগ মানে ওই অংশটা বাদ যাবে। এক্স টু দি পাওয়ার আর এর সহগ মানে এর সাথে যেটা আছে ওইটাই সহগ। এক্স টু দি পাওয়ার আর এর সহগ মানেই হচ্ছে এর সাথে যেটা আছে ওইটাই সহগ। সুতরাং এক্স টু দি পাওয়ার আর এর সাথেরটাই হচ্ছে তার সহগ। দেখতে পাচ্ছি তার সাথে আছে এই মানটা, তাহলে এক্স টু দি পাওয়ার আর এর সাথে যে মানটা আছে ওই মানটাই এক্স টু দি পাওয়ার আর এর সহগ। এক্স টু দি পাওয়ার এর সহগ হচ্ছে এটা। তো দেখো, প্রশ্নের মধ্যে আমাদেরকে এটাই দেখাতে বলেছিল, তারা প্রশ্নের মধ্যে আমাদেরকে এটাই দেখাতে বলেছিল। তো শিক্ষার্থীরা দেখো, সবাই প্রশ্নের মধ্যে দেখাতে বলেছিল এক্স টু দি পাওয়ার আর এর সহগ এটা হবে, এক্স টু দি পাওয়ার আর এর সহগ যে এটা হবে এটাই দেখাতে বলা হয়েছিল। শিক্ষার্থীরা সবাই মনে রাখবে, অঙ্কটা অনেক বড় ঠিকই, কিন্তু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অঙ্কটা পরীক্ষায় খুব আসে, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং তোমাদেরকে একটু কষ্ট হলেও অঙ্কটা একটু আরেকবার বুঝে নিজে নিজে খাতায় করতে হবে। তোমাদের কষ্ট হলেও অঙ্কটা আরেকবার বুঝে নিজে নিজে খাতায় করতে হবে। আর শিক্ষার্থীরা, এটা ছিল মোটামুটি। তো এই একই নিয়মে তোমরা যদি আরেকটা ম্যাথ নিজেরা করতে পারো তাহলে দেখবা তোমাদের কাছে অঙ্কটা আরও ক্লিয়ার হবে। সো আমি এখন একই নিয়মের আরেকটা ম্যাথ তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, টোটালি সেম নিয়মের একটা হোমওয়ার্ক হচ্ছে তোমাদের বই থেকে, তোমরা জানো তোমাদের বই এস.ইউ. আহমেদ থেকে হোমওয়ার্ক হচ্ছে একই নিয়মে 4-এর 2 নাম্বার। আমি 4-এর 1 নাম্বার তোমাদেরকে করে দিলাম আর তোমাদেরকে হোমওয়ার্ক দিলাম 4-এর 2 নাম্বার। তোমরা অবশ্যই 4-এর 2 নাম্বারটা নিজে নিজে করবে। তার আগে
আমি যে ম্যাথটা করে দিলাম এই ম্যাথটা তোমরা আরেকবার ভালো মতো বুঝে নিবে এবং খাতায় আগে ঠিক মতো করে নিবে, তারপর তোমরা এই হোমওয়ার্কটাতে হাত দিবে। এই হোমওয়ার্কটা তোমরা কেউ আগে করতে যাবে না, আগে আমার এই করে দেওয়া ম্যাথটা তোমরা আরেকবার ভালো করে বুঝবে এবং খাতায় না দেখে দেখে করবে। তারপরে তোমরা তোমাদের বই থেকে 4-এর 2 নাম্বার করবে এবং অবশ্যই সবাই এই হোমওয়ার্কটি তোমাদের হোমওয়ার্ক গ্রুপে সবাই অবশ্যই জমা দিবে। তাহলে শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যা যা করলাম তোমাদেরকে স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা স্ক্রিনশট থেকে তোমরা এগুলো খাতায় খুব সহজেই লিখে নিতে পারবে। তো শিক্ষার্থীরা, আমি স্ক্রিনশট দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আজকে ক্লাসে আমি যা যা করালাম তার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে নাও সবাই। শিক্ষার্থীরা, আশা করি তোমরা স্ক্রিনশট নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, আমি পরবর্তী লাইনে চলে যাচ্ছি, সবাই খেয়াল করো। শিক্ষার্থীরা, এখান থেকে শুরু করে এটা ছিল পরবর্তী লাইন। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নিতে পেরেছো। আমি চলে যাচ্ছি পরবর্তী অংশে, স্ক্রিনশট নিবে তোমরা। এটার পরবর্তী অংশটা কেমন ছিল দেখা যাক। পরবর্তী অংশটা আমি কোথা থেকে দিব? এই লাইনের পর থেকে, তার মানে এইখান থেকে দিতে হবে পরবর্তী লাইনটা। ওকে, সবাই দেখো। ওকে, ঠিক আছে, সবাই এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এই যে সবাই এতটুকু, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, সবাই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। ওকে, এতটুকু স্ক্রিনশট নেওয়া হলে নেক্সট আমি চলে যাচ্ছি অঙ্কের শেষ অংশে, যেখানে একটা হোমওয়ার্ক দেওয়া আছে। তাহলে তোমরা স্ক্রিনশট নাও অঙ্কের শেষ অংশ এবং হোমওয়ার্ক। তাহলে সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে অঙ্কের শেষ অংশ এবং এখানে একটা হোমওয়ার্ক লেখা আছে। তো শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনশট নাও এটা। এবং তোমাদের নিশ্চয়ই মনে আছে আমি ক্লাসের শুরুতে অনেকগুলি বেসিক শিখিয়েছিলাম। তো সেই বেসিকগুলা আমি এখন তোমাদের সামনে রাখতেছি, তোমরা এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। শিক্ষার্থীরা, সবার প্রথমে আমরা এই বেসিকগুলি তোমাদেরকে শিখিয়েছিলাম, তোমরা এগুলো সবাই স্ক্রিনশট নিয়ে নাও। এই জিনিসগুলি আমি সবার প্রথমে তোমাদেরকে শিখিয়েছিলাম। সো তোমরা এই বেসিকগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। এই অংশের কথাবার্তা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। নেক্সট আমি যাচ্ছি বাকি অংশে। সবাই খেয়াল করো, এটা ছিল আমাদের ওই বেসিকের শেষ অংশ। তোমরা এটাও একটা স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে শিক্ষার্থীরা, তোমরা সবাই অবশ্যই সব কিছু খাতায় লিখে নিবে এবং সব কিছু আগে ভালো করে ভিডিওটি বারবার দেখে বুঝে নিবে। এরপর তোমরা ওই হোমওয়ার্কটি করার চেষ্টা করবে এবং হোমওয়ার্কটি তোমরা করার পর তোমাদের হোমওয়ার্ক গ্রুপে সবাই জমা দিবে। তাহলে শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।